এই তাজমহল, তাজমহল, তাজমহলের শোপিজ। এখনো তাজমহলে ঢুকতে পারি নাই। ছোট কাঁধ ব্যাগ লেগেজ বুকিং কাউন্টারে দিলাম, সেখানে বিশাল লাইন। কি একটা অবস্থা যে মানে বলে বোঝানো যাবে না। বিরাট বড় লাইন, লাইনের পর লাইন, মানুষ দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা। আল্লাহর রহমতে কোনো ফাঁকে ঝোঁকে দিয়া ঢুকতে পারছি। ঢুইকা লেগেজ টিকিটটা নিতে পারলাম, নিয়ে তারপরে আবার আরেক কাউন্টারে গিয়ে লেগেজটা জমা দিলাম ওই রুমে দিয়ে এখন আসছি, এখন ঢুকবো। এত অবস্থা খারাপ। আজকে মনে আরো বেশি মানুষ আসছে। এই যে দেওয়ালি টাইমটাতে আসলে অনেক বেশি মানুষ। অন্য টাইমে আসতে পারলে এই দেশে তাহলে ঘুরে হইতো, আদারওয়াইজ এখানে টোটালি অবস্থা খুব খারাপ। দেখি ভিতরে এন্ট্রি গেটের দিকে যাচ্ছি। তো এন্ট্রি গেটের সামনেই পাশে একটা টিকিট কাউন্টার আছে এখানে। তো এখানে আবার আরেকটা রেস্টুরেন্টও আছে, তাজ রেস্টুরেন্ট। তার একটু সামনে গেলেই এখন ভিতরে যাব, দেখি লাইনে। আমাদের ফরেনারদের জন্য কোনো লাইন লাগে না অবশ্য, অন্য যারা ইন্ডিয়ান তাদের জন্য অনেক লাইন টিকিট কাটার জন্য। টিকিটটি নিয়ে আমি চলে আসলাম এন্ট্রি গেটে। তো এন্ট্রি গেটেও অনেক ভিড়। তো ফরেনার বিধায় আমার কোনো লাইন লাগেনি। অবশেষে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম, 3টা সিকিউরিটি মেনটেন করে। এখন তারপরে আলাদা লাইন ছিল, তো সিকিউরিটি পার্সন আবার বলতে হলো আর কি যে ফরেনার। জিজ্ঞেস করলো কোন দেশ, বললাম বাংলাদেশ। যে কারণে তখন আবার ওরা যে আলাদা একটা গেট ছিল খালি, সেই গেট দিয়ে ঢুকে দিচ্ছে আর কি। তো বাংলাদেশের কথা শুনে আর কোনো কিছু করে নাই, অনার করছে। যাক, বাংলাদেশের এই দেশে আইসা যতটুকু, এর আগেও 2বার আসছি অনেক আগে। তো এখন 3rd টাইম আসলাম। তো 3rd টাইম এলে তাজমহলে আসিনি কখনো আগ্রাতে। তো যত জায়গায় গেছি বাংলাদেশ বলছি, তো আল্লাহর মতো সবাই খুব রেসপেক্ট করছে বা কথা বলছে বা যতটুকু পারছে হেল্প করছে বাংলাদেশের। এখন আমরা বাঙালিরা অনেকাংশে অনেকেই ভারতের উপর ক্ষুব্ধ বিভিন্ন কারণে। এখন অনেকেই দেখতে পারে না ভারত। তো রাজনৈতিক পরিস্থিতি আসলে সবাই বোঝে না, অনেক আবেগে অনেক রকম কথা বলে। তো যতটুকু আমি দেখলাম যে ওরা যথেষ্ট অনার করে এখনও পর্যন্ত। অনেক কিছু হয়ে গেছে, এর মধ্যে অনেক কথাবার্তা হয়েছে 2 দেশের মধ্যে চালাচালি। তারপরে আল্লাহর মতো অনেক ভালো কথাবার্তা বলে, ওরা অনেক ভালো ব্যবহার করতেছে। তো খুব ভালো লাগলো। এখন ভিতরে যাই, আরও দেখি কি অবস্থা। তাজমহল সম্পর্কে বলতে গেলে এটি ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য।
এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। এটি তাজমহলের প্রধান ফটক। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেয়াল দিয়ে 3 দিক থেকে বেষ্টিত। নদীর দিকের পাশটিতে কোনো দেয়াল নেই। এই স্থাপত্যসমূহ প্রধানত লাল বেলে পাথর দ্বারা তৈরি, দেখতে সে সময়কার ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতো। প্রধান ফটক বের হওয়ার পরেই তাজমহল দেখতে পেলাম এবং দূর থেকে অপূর্ব সৌন্দর্য লাগতেছে। তাজমহলটা দেখে অসাধারণ লাগতেছে, খুবই চমৎকার। এক কথায় তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ, মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহল এর মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মুঘল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে এবং এর চারদিকে ইমারত এবং বাগান আরও 5 বছর পরে তৈরি করা হয়। এই তাজমহলটি তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে। নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে, যাদের মধ্যে তিমুরের গুর-ই-আমির সমরখন্দে মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি হুমায়ুনের মাজার, ইমাদ-উদ-দৌলার মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ উল্লেখযোগ্য। এখানে হচ্ছে ওই তাজমহলের ফ্রি পানি সরবরাহ করতেছে এখান থেকে। অবশ্য যাদের বোতল থাকে তারা এইটা পানিটা নিতে পারে আর কি, কোনো গ্লাস নেই, তো কল থেকে পানিটা নেওয়া যায়। এটা হলো তাজমহলের নিচের থেকে একটু উপরে আর কি, দোতলার সাইডে, উপরের সাইড এটা। এখানে সবাই জুতা মধ্যে মোজা লাগাতে হয় আর কি আলাদা। এই যে এখানে যে বিভিন্ন ধরনের মোজা লাগিয়ে রাখছে, এখানে আলাদা প্রোটেকশন। ওটা কিনতে পাওয়া যায়, 10 রুপি করে কিনতে পাওয়া যায়। এই যে টিকিটটা দেখতেছেন, এই টিকিটটা হচ্ছে এখান থেকে কাটলাম 200 রুপি। এই টিকিটটা কাটার কারণ হচ্ছে যে তাজমহলে ঢোকার জন্য যে আলাদা টিকিট সেটা তো আছেই, এখন ওই যে ওই যে উপরের দিকে একদম মেন যে মিউজিয়ামটা, সেখানে ঢোকার জন্য এই টিকিটটা আবার কাটতে হয়েছে। তো সেখানকার যে এন্ট্রি গেটটা হচ্ছে সামনে, ওই এন্ট্রি গেট দিয়ে ঢুকবো, ঢুকে ওই উপরের দিকে আসবো। এই হচ্ছে আলাদা টিকিট ব্যবস্থা। এই যে জুতাতে লাগিয়ে নিলাম, মোজা লাগিয়ে নিলাম, সবাই যে যার মতো লাগিয়ে নিছে, আমিও লাগিয়ে নিলাম। এখন আস্তে আস্তে যাবো সামনে আরো। তার আগে এইটা দেখাই, এইটাও সুন্দর। এটা হলো আবার অন্য সাইড তাজমহলের। আসছি হলো ওই সাইড দিয়ে ঘুরে এখান দিয়ে আসছি, আসার পরে এটা হলো আরেক সাইড। খুবই সুন্দর, অসাধারণ, মানে অসাধারণ। এটা একটু চোখে না আসলে, না দেখলে তাজমহলের যে সৌন্দর্যতা, এটা কখনোই ক্যামেরাতে ভিডিওতে এটা
ছবিতে বোঝানো সম্ভবই না। আজকে আমি নিজেই প্রমাণ। অসাধারণ, আলহামদুলিল্লাহ। দোতলার এন্ট্রি গেট পার হয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই লাইন ধরে। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ছোট একটা ফটক, ওই ফটকের ভিতর দিয়ে উপরের দিকে উঠতে হবে আমাদের। মোট কথা 3 তলার সমপরিমাণ আর কি উপরে উঠতে হয়, যেটা হলো মেন ফটক, যেখানে মেন যে তাজমহলের যে মিউজিয়ামটা আর কি যেখানে আছে, তো ওখানে উঠবো আমি। এই হচ্ছে 3 তলার সমপরিমাণ উঁচু জায়গা, তাজমহলের একদম চূড়ায় উঠে গেছি। এটা হচ্ছে মেন পয়েন্ট। এবং অনেকেই যে নিচে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে, দোতলা থেকে সিঁড়ি দিয়ে এই মেন পয়েন্টে আসতেছে। এই হচ্ছে তাজমহল, খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হচ্ছে। আর ওই দিকে দেখা যাচ্ছে কিছু মানুষের ভিড়, যে ওই ফটকটা দিয়ে ভিতরে ঢুকতে হয়। ভিতরে ঢুকলে শাহজাহান আর মমতাজের যে সমাধি, ওই সমাধিটা দেখা যাবে ভিতরে আর কি। তো ওখানে রাখা হয়েছে। ওই মূলত মেন সমাধিটা হচ্ছে নিচের দিকে আর কি। তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি, যা অন্যান্য মুঘল সমাধির মতো মূলত পারস্য দেশীয় বৈশিষ্ট্য, যেমন আই-1 প্রতি সম ইমারত, একটি ধনুক আকৃতির দরজা, উপরের বড় গম্বুজ রয়েছে। সমাধিটি একটি বর্গাকার বেদিকার উপর দাঁড়িয়ে রয়েছে। ভিত্তি কাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব দিকের ইমারতটি হচ্ছে মসজিদ। মিনারগুলোর মূল বেদিকার কোণাগুলোতে রয়েছে 4টি বড় চৌকি, যাদের প্রতিটির উচ্চতা 40 মিটারেরও বেশি। এই তাজমহল তৈরিতে আলো প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। সব লাল, হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল সম কঠিন সাদা সবুজ পাথর স্ফটিক টুকরা। তিব্বত থেকে বৈদুর্য সবুজ, নীলাভ, ফিরোজা রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীল কান্তমণি আনা হয়েছিল। নীলমণি উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমা ভাব খয়েরি বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এই 28 ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপর বসানো হয়েছিল। তখনকার দিনে কতটা নিখুঁতভাবে করা হয়েছিল এই কাজগুলো, তা দেখলেই বোঝা যায়। সূর্যের আলো এবং চাঁদের আলোর সাথে এটা রং পরিবর্তন হতে থাকে এবং বিকিরণ দেয়। অতিরিক্ত সূর্য যখন তাজমহলের উপরে পড়ে তখন অন্য রকমভাবে এটা বিকিরণ দেয়। এখানে আরবি ভাষায় বিভিন্ন লেখা আছে, আরবি বা উর্দু ভাষায় বিভিন্ন কিছু লেখা আছে এখানে। এই ধনুক আকৃতির দরজা পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। ঘুরতে ঘুরতে এখন তাজমহলের পিছনের সাইডে যাচ্ছি। তো পিছনের সাইডে দেখা যাচ্ছে যে যমুনা নদী, এই যমুনা নদী, এটা হচ্ছে পিছনের সাইড। এখানে কোনো ফটক নেই। 3 দিকে 3টা ফটক আছে, কিন্তু এখানে কোনো ফটক নেই, কারণ এখানে নদী, যমুনা নদী। এখান থেকে আগ্রা ফোর্ট দেখা যায় অনেক বহু দূরে। এখন ভিতরে গিয়ে শাহজাহান এবং মমতাজের সমাধিস্থলটা দেখব। এই গেট দিয়েই ভিতরে ঢুকতে হয় সমাধিস্থল দেখার জন্য। তো যেহেতু অনেক লোকের আজকে সমাগম, তাই প্রচুর ভিড়। তো এতটা ভিড় যে একটু সময় লাগবে ভিতরে ঢোকার জন্য। যাক, অবশেষে ভিতরে ঢুকেছি। এখানে সমাধিস্থল এবং গোলাকৃতির শাহজাহান এবং মমতাজের সমাধি। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে সমাধিস্থলে যে এটা সাইনটা দেখা যাচ্ছে, এই সাইনটা অ্যাকচুয়ালি কবর না, এটার অনেক নিচে হচ্ছে কবর, মাটির সাথে লাগানো, যেটা সেটা হলো নিচে কবর। এখানে তো 3 তলা সমপরিমাণ, তাই এটা একটা প্রতীকী হিসেবে দেখানোর জন্য আর কি রাখা হয়েছে। তো সবাই ঘুরে ঘুরে দেখছে, এই চারদিক দিয়ে ঘুরতে হবে, ঘুরে ঘুরে দেখে দেখে তার পরবর্তীতে আবার অন্য গেট দিয়ে আমাদের আস্তে আস্তে বের হয়ে যেতে হবে।
তো এখানে যেটা সাইন দেখা যাচ্ছে কবরের, সেটার একদম টোটালি নিয়ে সরাসরি নিচে হচ্ছে মেন কবরের বিষয়টা। তো এখানে কারুকার্য, বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর লাগতেছে দেখে। তাজমহলের পুরোটাই দেখছি, ভিতরে গিয়েছি, দেখছি ভিতরে শাহজাহান এবং মমতাজ মহলের যা যা আছে সবই দেখা হয়েছে। এত ভিড়, আজকে আমার কপালই খারাপ যে আজকে শিডিউলে মানে দেওয়ালির শিডিউল, তাদের বিভিন্ন রকমের ছুটির কারণে আজকে মানুষ আসছে ঢল, হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আমিও পড়ে গেছি। এত হাঁটতে হয়, মানে এত হাঁটা, তারপর আবার ভিড় বাট্টায় এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলতে ঠেলতে শেষ। মানে কি বলবো আর, এত দূরে থেকে আসছি, আরেক জায়গায় যাব, এখন একটা জায়গায় তো আর বারবার আসা যায় না। এখন সে তো একটু সমস্যা হইলেও ওই জায়গাটা ফিল আপ করাটা বেটার। এখন বের হয়ে যাচ্ছি। কথা হয়েছে ওনাদের সাথে আগেই, তো রাত্রে হয়তো ওই রেল স্টেশনের যে রিজার্ভেশন যে ইয়াগুলো আছে, গেস্ট হাউস, সেখানে থাকবো। পরে সকাল হলে হয়তো খাদিমদের যেই আলাদা যে বাসা বা হোটেল, ওনাদের এখানে থাকবো আর কি। তো অল্প সময় নিয়ে আসলে সব জায়গায় দেখা এবং অল্প সময়ের মধ্যে কভার করা সো টাফ। একটা দিল্লিতেই 3 দিন যায়, সেখানে দিল্লিতে মাত্র 1 দিন থাকছি, কিছুই না। আগ্রাতে কমপক্ষে 2 দিন থাকতে হবে, আগ্রাতে দেখার আরও অনেক কিছু আছে। তো তাজমহল দেখতে দেখতেই যায় গিয়া মোটামুটি 5-7 ঘন্টা। যাক, আল্লাহর মধ্যে দেখা হয়েছে। এখন যাবো, লাঞ্চ করবো, বাইরে গিয়ে দেখি। ব্যাগ নিব, ব্যাগ রাখছি কাউন্টারে, সেখান থেকে ব্যাগ নিয়ে আবার বেরোইতে বেরোইতে আরও মোটামুটি আধা ঘন্টা। ঠিক আছে, পরবর্তীতে আবার অন্য কোনো গন্তব্যে আমি আমার এই ট্যুরিস্টের যে ট্রাভেলিংটা দেখাবো। এন্ট্রি গেটের পাশেই দেখা যাচ্ছে যে এখানে স্পেশাল কিছু অটো আছে তাজমহল কর্তৃপক্ষের। এখানে মাত্র 20 রুপিতে আপনি মেন রাস্তায় যেতে পারবেন এই অটো দিয়ে। দুপুরে হালকা লাঞ্চ করে এখন আবার আগ্রা ফোর্টের দিকে যাচ্ছি। আগ্রা ফোর্টের আগ্রা ফোর্টে কিছু সময় আছে, দেখে তারপরে স্টেশনে যাব। এখন বাজে 4টা, এখন 4টা বাজে। এখন প্রায় টিকিটের এন্ট্রিটা হচ্ছে না আগ্রা ফোর্টের। এখানে আবার 3-4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টে কেউ আসলে অবশ্যই 3-4 ঘন্টা সময় নিয়ে আসবেন। ভিতরে ঢুকে টিকিট কেটে তারপরে যেতে হবে। আগ্রা ফোর্টে ঢোকার এটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে ডান দিকে যে দেখা যাচ্ছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আগ্রার ফোর্ট বা আগ্রার লালকেল্লা ভারতীয় উপমহাদেশের শাসক মুঘল রাজবংশের রাজকীয় আবাসস্থল এবং মুঘল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। কেল্লাটি 1982 সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে 3 নং বিভাগে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত হয়। দুর্গটি ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল আগ্রা কেল্লা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। আগ্রা দুর্গ রাঙ্গা বেলে পাথরের তৈরি। দুর্গের প্রাঙ্গণের আয়তন 2.5 কিলোমিটার। দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ, মিনার এবং মসজিদ আছে।
এসব ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালে দুর্গে বহু নতুন স্থাপনা নির্মিত হয়েছিল। দুর্গ অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাস মহল, শীষ মহল, বুর্জ, দেওয়ানি খাস, দেওয়ান-ই-আম, মতি মসজিদ এবং নাগিনা মসজিদ। এই স্থাপনাসমূহে তিমুরিদ, পারসিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য মিশ্রণ পরিলক্ষিত হয়। আগ্রা ফোর্টের মেইন ফটকের দিকে রাস্তার পাশে ছোট বাগান আছে সবুজ আকৃতির বিভিন্ন, এবং যারা ভিতরে কর্মস্থলে আছেন তাদের পার্কিংয়ের ব্যবস্থা, মোটরসাইকেলের ব্যবস্থা রাখা হয়েছে। তো এখানে এই হচ্ছে গেট, এই গেট দিয়েই ঢুকতে হয় এবং সবাই লাইন ধরে আস্তে আস্তে ঢুকতেছে। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখানে যে কোন বিষয় যেগুলো করা যাবে না, বিধিনিষেধ। আগ্রা ফোর্ট দেখতে দেখতে সময় গড়িয়ে গেল, ভিতরের সাইডটা আর দেখা হলো না। তাই এখন আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনের দিকেই আমাকে ফিরতে হবে। আজ আগ্রা এই পর্যন্তই। পরবর্তী গন্তব্যস্থল আজমির।